আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম একটা ইউনিক এবং ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশের খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং যেই পার্ট বা যেই জায়গা, সেই জায়গাটা নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম। সেটা কি? সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয়। স্যার, এটা অনেকের অনেক সমস্যা, অনেকের অনেক রকম প্রবলেম। এটা সমাধান আজকে ইনশাল্লাহ করব। এবং আমি বলবো আজকের পর থেকে কেউ টেস্ট পেপার গাইডের সলিউশন দেখবে না, কারণ গাইড বা টেস্ট পেপারের সলিউশনটা খুবই পেঁচাত, আর সেটা আমরা কখনোই ফলো করব না। আমি আশা করি আজকের ভিডিও দেখার পরে তোমরা আর ওটা দেখতে যাবা না ইনশাল্লাহ। তো দেখো, এই ঢাকা বোর্ড 2024 সালের যে আংশিক ভগ্নাংশের প্রশ্নটা ছিল, সেটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশের ছিল, যেটার সমাধান আজকে আমি করতে যাচ্ছি। তো দেখো, তোমাদের সুবিধার জন্য আমি একটু সাইডে একটা জিনিস নোট করে রাখলাম। সেটা ছিল, আমি প্রথম কথা, এটা অপ্রকৃত ভগ্নাংশ চিনব কিভাবে। স্যার, অপ্রকৃত ভগ্নাংশ চেনার উপায় ছিল, আমরা বলেছিলাম আমাদের উপরে যে বহুপদীটা থাকবে এবং নিচে যেই বহুপদী থাকবে, তাদের মুখ্য পদ দুইটার পাওয়ারটা আগে দেখবো আমরা। দেখো, উপরের পদ 3x3, তার বহুপদী হচ্ছে 3x3, মানে 3x3 মুখ্য পদ। নিচের যে বহুপদী আছে তার মুখ্য পদ হচ্ছে শুধুমাত্র x3। দেখো, এই দুইটারই পাওয়ার সেম। দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, প্রকৃত ভগ্নাংশ কখন হবে? যখন হরটা লবের থেকে বড় হবে তখন প্রকৃত ভগ্নাংশ। আর যখন, মানে পাওয়ারটা আর কি, এখানে পাওয়ার বুঝাচ্ছি। বা আমরা নর্মালি যদি ভগ্নাংশ চিন্তা করি, যেমন ধরো 1/2, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, হর লবের থেকে বড়। আবার যদি মনে করো 3/3 অথবা 5/3, এই দুইটাই অপ্রকৃত ভগ্নাংশ। কি কারণে এই দুইটা অপ্রকৃত ভগ্নাংশ? কারণ লব এবং হর সমান, আর এখানে হচ্ছে লব হচ্ছে হরের থেকে বড়। তার মানে লব যদি হরের থেকে বড় হয়, বা লবের পাওয়ার যদি হরের থেকে বড় হয়, অথবা লব এবং হরের পাওয়ার সেম, সেই ক্ষেত্রে আমরা ওই ভগ্নাংশকে ধরে নিব অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার সবাই? এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা পাইলাম প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটা পেয়ে গেলাম প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমার করণীয় কি? এবার আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আমি এর আগে একটু কাজ করে নেই, তারপরে আসতেছি আবার এই জায়গাটাতে। আমরা অঙ্কটা যখন করব তখন আমরা যে ধরি লিখব। আচ্ছা, ধরি লেখার আগে আগে একটু এটাকে ক্যালকুলেশন করে নেই। দেওয়া আছে অংশটা লিখে, দেওয়া আছে 3x3 ডিভাইডেড বাই হচ্ছে x3 মাইনাস 64x। এটাকে আমরা কি করতে পারি দেখো তো? এটাকে আমরা একটু কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে 3x3, এখানে x ইন্টু হচ্ছে x² মাইনাস 64। এটাকে আরেকটু সিম্পলিফাই যদি আমরা করে নিই, 3x3, এখানে x ইন্টু লেখা যায়, এখানে x আমরা বুঝতেই পারতেছি, এটাকে লেখা যায়, এটা এক্স এর হোল স্কোয়ার তো আছেই এখানে, আর 64কে লেখা যায় 8 এর স্কোয়ার, তাই না? 64কে আমরা 8 এর স্কোয়ার লিখতে পারি। এখন তাহলে আমরা এখানে লিখতে পারি 3x3, আর এখানে লিখতে পারি x ইন্টু x প্লাস 8, আর এখানে লিখতে পারি x মাইনাস 8। এবারে আমাদের যেই পর্বটা রয়েছে সেটা হচ্ছে ধরি, এবং এই জায়গাটাই আমাদের সব থেকে কনফিউজিং, এবং এই জায়গাটাই আমাদের পার্থক্য। আচ্ছা, এইটা করার আগে আমি আর একটা কথা বলে আসতেছি, সবাই একটু মনোযোগী হয়ে খেয়াল করো। এখানে স্যার, এখানে ধরবেন কিভাবে এখন? আর এই অপ্রকৃত ভগ্নাংশের বেলায় এবং প্রকৃত ভগ্নাংশের মধ্যে পার্থক্য হচ্ছে এই ধরাটাই। পার্থক্য হচ্ছে কি? এই ধরাটাই। কিভাবে ধরবো? আমি যে কথা একটু আগে বলে আসলাম, উপরের বহুপদীর মুখ্য পদ এবং নিচের বহুপদীর মুখ্য পদ ছিল এদের ভাগফলটা কি? মাইন্ড ইট, সবাই মনোযোগী। বলেছি, উপরের যে বহুপদী তার মুখ্য পদ এবং নিচের বহুপদীর মুখ্য পদের ভাগফলটা কি? এখানে ভাগফলটা আসতেছে শুধুমাত্র 3, সবকিছু বাদ, সকল চিন্তা ভাবনা বাদ। এইখানে যে ভাগফলটা আসবে, আমরা ধরার সময়, সবাই খেয়াল করো, আমি একটু অন্য কালি দিয়ে লিখতেছি, এটাই ধরার সময় জাস্ট ওইটাকে আলাদাভাবে ধরে, সবাই খেয়াল করো, ওইটাকে আলাদাভাবে ধরে বাকি সমস্ত কিছু স্বাভাবিক নিয়মে হবে। কিরকম? a ডিভাইডেড বাই এক্স প্লাস b ডিভাইডেড বাই এক্স প্লাস 8 প্লাস c ডিভাইডেড বাই এক্স মাইনাস 8, 1 নাম্বার ইকুয়েশন। কি বললাম? এই অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্যই এটা। এবারে অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এবার স্যার,
যে এখানে প্রশ্নটা হচ্ছে আমরা যখন আমাদের গাইড বই অথবা টেস্ট পেপারগুলো ফলো করি সেখানে এরকম কিছুই নাই। সেইখানে ওরা আগে এখানে বিভিন্ন লসাগু টসাগু করে কি এমন একটা অবস্থা, এমনকি এই দড়ির অংশটাও ওদের সাথে মিলবে না, মিলবে না, ওদের সাথে মিলবে না। কিন্তু কখন মিলবে জানো? তুমি যখন ফাইনালি অ্যান্সার করার পরে ফাইনাল লাইনটা লিখবা, দেখবা তোমার ফাইনাল লাইন এবং ওদের ফাইনাল লাইন সেম। মানে ওদেরও ফাইনাল অ্যান্সার যা, তোমারও ফাইনাল অ্যান্সার তাই, তোমার কিন্তু এই অবস্থায় মিলবে না। এবং এটা হচ্ছে সব থেকে ইজি কথা। এই অঙ্কটা যেভাবে থাকুক, এইখানে যেভাবে থাকুক, আমার কথা একদম সহজ এবং সাবলীলভাবে আমি তোমাদেরকে বলতেছি। হ্যাঁ, প্রকৃত অপ্রকৃত হিসাব তো শেষ। তোমরা কি করবা, জাস্ট উপরের পদের মুখ্য পদ বহুপদীর, নিচেরটার মুখ্য পদ, এই দুটার ভাগফল কি আসতেছে। সাপোজ সাপোজ ধরো উপরে ছিল এক্স কিউব, নিচে ছিল এক্স কিউব, ভাগফল 1 আসুক 1, এই 1 এখানে লিখে দিব 1। তোমার প্রশ্ন থাকতে পারে, আচ্ছা স্যার যদি কখনো এরকম হয় উপরে এক্স কিউব নিচে কোনো কারণে এক্স স্কোয়ার, এটাও তো একটা অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, হতেই পারে। সেই ক্ষেত্রে এখানে এক্স থাকবে, ওকে, এখানে আমি এক্স লিখবো। এখানে ভাগফল এক্স, তাহলে আমি এখানে এক্স লিখবো। এখানে আমার ভাগফল মানে সোজা কথা, আমি আবারও বলে দিই সহজ কথা, এই উপরের যে বহুপদী থাকবে তার মুখ্যপদ, নিচের যে বহুপদী থাকবে তার মুখ্যপদের ভাগফলটা যা আসুক, যা আসুক, ভগ্নাংশে আসবে আসুক, এক্স আসবে আসুক, ওয়াই আসবে আসুক, এখানে যা আসবে তাই, এক্স স্কোয়ার আসবে আসুক, এখানে 3x আসবে আসুক, এখানে যেমন এখানে 3 আসছে আসুক, এখানে 1 আসবে আসুক, 2 আসবে আসুক, যা মনে চায় তাই আসবে। তুমি জাস্ট এখানে এটা লিখবা, লিখে বাকিগুলো স্বাভাবিক নিয়মের মতো ধরে যাবা, যেটা আমরা পিছনে করে আসছি বা আমরা জানি, আমরা আংশিক ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা শিখেছি। এখন আমার বাকি প্রসেস একদম নর্মাল, কিন্তু আমরা টেস্ট পেপার বা গাইডের সলিউশন দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। দেখ, আমরা ওইদিকে যাব না। এবার আমাদের যে নিয়ম, 1 নংয়ের উভয় পাশে এক নংয়ের উভয় পাশে আমরা কি করব, এক্স ইন্টু এক্স প্লাস 8 এক্স মাইনাস 8 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো এখানে 3x³ এটা থাকতেছে, এইখানে থাকবে কি, এখন কথা হলো আমরা যেহেতু গুণ করব তাহলে এখানে কিন্তু 3 এর সাথেও আমাদের গুণ করে নিতে হবে। এটা নিয়ে কোনো আমাদের প্যানিক হওয়ার কিছু নাই বা দুশ্চিন্তার কোনো কারণ এখানে নেই। ঠিক আছে, আমরা যেহেতু উভয় পাশে গুণ করব এটা দিয়ে, তাহলে এটা তো এখানে কাটাকাটি গেছে, শুধু 3x³ থাকবে, এটা দিয়ে এটার সাথে গুণ করলে এটা থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবং তোমার মান বের করতে এ কখনো ডিস্টার্ব করবে না, এটা সামনেই প্রমাণ পাবা। আচ্ছা, এইখানে x যদি কাটা যায় তখন থাকবে x প্লাস 8, এখানে থাকবে x মাইনাস 8। এটার কারণটা আমরা জানি কিভাবে করতে হয়, পিছনের পর্বগুলোতে আমরা শিখে আসছি। আশা করি এই পর্বে এসে কারো সমস্যা নাই, যদি থাকে আমার পিছনের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসেন। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 8, এখানে থাকবে cx ইন্টু হচ্ছে x প্লাস 8। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবারে আমরা পরবর্তী কার্যক্রম করব, আমাদের কিভাবে এ বি সি এর মান বের করা যায় সেটা আমরা এবার দেখব, কিভাবে আমরা এখন এ বি সি এর মান বের করতে পারি। আচ্ছা, এ বি সি এর মান বের করতে আমাদের এবার করণীয় কি, আমরা জানি এ বি সি এর মান বের করতে হলে আমাদের কি করতে হয়, আমার মনে হয় এটা সম্পর্কে সবারই জানা আছে। 1 নংয়ে মান বসে দেখবো যে 1 নংয়ে সবগুলো এ বি সি এর মান বের করা সম্ভব হয় কিনা। যদি সম্ভব হয় তো ভালো, না হইলে আমাদের আংশিক ভগ্নাংশের একটা ব্যাপার এখানে থেকেই যায়। তো দেখি একটু সবগুলোর মান বের করা যায় কিনা। এ এর মান বের করতে হলে এই দুইটা একসাথে 0 করা সম্ভব, কারণ এক্স আছে, ওকে। বি এর মান বের করতে এই দুইটা একসাথে 0 সম্ভব, সি এর মান বের করতে এই দুইটা একসাথে 0 সম্ভব। স্যার কোনো প্রবলেম নেই স্যার, খুব ইজিলি আমার অঙ্কটা হয়ে যাবে, এখানে সহগ সমীকৃতর প্যারায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো হয়ে গেছে স্যার। তো আসেন, প্রথমে এ এর মান বের করতে হলে আমাদের এই দুইটা একসাথে 0 করতে হবে। তো এই দুইটা 0 করতে হলে করণীয় কি স্যার, এই দুইটা 0 করতে আমাদের করণীয় হচ্ছে এই দুইটার মধ্যে একটা কমন উৎপাদক আছে, সেটা হচ্ছে এক্স। আমরা কি করব, এক্স এর পরিবর্তে 0 বসিয়ে দেই 1 নংয়ের উভয় পাশে। 1 নংয়ে এক্স ইকুয়াল 0 বসিয়ে, 1 নংয়ে এক্স ইকুয়াল 0 বসাইলে রাইট সাইড স্যার 0 হয়ে যাবে। কি কারণ, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে এক্স 0 টু দি পাওয়ার 3, তার মানে 0, সরাসরি 0 লেখা যায়। স্যার এটা তো 0 হবেই, কারণ তুমি এক্স এর মান যাই বসাবো না কেন এটা কিন্তু অলওয়েজ 0 হবে। ওই যে বলছিলাম তোমাকে কোনো প্রেশার বা প্যারা দিবে না কিন্তু এইটা।
কারণ তুমি এক্স এর মান 0 বসাও, 3 ইন্টু 0, সবগুলোই যেহেতু গুণাকারে আছে তাহলে সব 0, কোনো প্যারা নাই। তাহলে স্যার আমাদের a এর এইখানে থাকতেছে a ইন্টু 0 প্লাস 8, আর এখানে থাকতেছে 0 মাইনাস 8, আর এটাও 0, এটাও 0। তাহলে লেফট সাইড 0, রাইট সাইড আমাদের এখানে আসতেছে প্লাস 8 এবং মাইনাস 8, তার মানে মাইনাস 64a প্লাস মাইনাস। অতএব a ইকুয়াল কত আসতেছে? a ইকুয়াল ফাইনালি 0 আসতেছে। a ইকুয়াল ফাইনালি কত আসতেছে? 0 আসতেছে, তাই না? তাহলে a ইকুয়াল আমাদের যদি ফাইনালি 0 আসে, দেখো তো এখানে যদি আমি 0 বসাই তাহলে এটা 0, এটা 0 বসালে 0, এটা এবং এটা 0 হয়ে গেছে। তাহলে এখানে লেফট সাইড যেহেতু 0 হয়ে গেছে, প্লাস মাইনাস মাইনাস 64, ওকে, a ইকুয়াল 0, কোনো প্রবলেম নাই। এবারে আসো b এর মান বের করতে আমরা কি করব? 1 নং এ x ইকুয়াল কি বসাবো? b এর মান বের করতে 1 নং এ x ইকুয়াল -8 বসাবো। তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে -8 বসিয়ে, তাহলে 1 নং এ x ইকুয়াল এবার -8 বসাইলে 3 ইন্টু -8 এর কিউব, আর আমার এটা তো 0 হয়ে যাবে অলওয়েজ। এবারে এও 0 হবে, বিটা থাকবে, তাহলে বি এর ক্ষেত্রে থাকতেছে -8, আর এখানে থাকতেছে -8 -8। এখন এটাও 0। এবারে 3 ইন্টু -8 এর কিউব যেহেতু, তাহলে 8 এর কিউবে কত হয়? 64 ইন্টু 8, 2 হাতে হচ্ছে 3, 48 আর 3 কত হয়? 51, 512, 4 গুণে 32 এর 2 হাতে হচ্ছে আমার থাকে 3, 6 8 গুণে 48 আর হচ্ছে 3 51, আছে 512, তাহলে -512। আর এইখানে থাকতেছে আমাদের -8, আর এখানে আসবে -16। তো 512কে আমরা আবার 3 দিয়ে যদি আমরা 512 গুণ হচ্ছে 3, 3 গুণে 6, 3 1 গুণে 3, আর 3 5 গুণে 15, তাহলে আসতেছে হচ্ছে 15 -15, তারপর হচ্ছে 36। আর এখানে আমাদের 16 গুণ 8, 6 8 গুণে 48 এর 8 হাতে হলো 4, 8 1 গুণে 8 আর 4 12, 128, মাইনাস মাইনাস প্লাস 128 বি। অতএব বি ইকুয়াল আমাদের আসতেছে -1536 ডিভাইডেড বাই হচ্ছে 128। 1536কে আমরা 128 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হতে পারে? আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটরটা নাই, আমি রাফেই করে নিই। দেখো, মাইনাসটা দরকার নাই, 5 সাথে হলো 1, তাহলে থাকে 2, 256, তাহলে যায় 2 বার, 8 2 16 6, হাতে হলো গিয়ে 1, হাতে হলো গিয়ে 1 2 2 4 আর 1 5 আর 2 2, জি, তাহলে 12 মাইনাস, তাহলে বি এর মান, অতএব আমাদের বি এর মানটা আসতেছে -12। বি এর মান আমরা অলরেডি -12, বি এর মান কিন্তু আমরা -12 পেয়ে গেলাম। এবারে আমাদের সি এর মান বের করতে হলে x ইকুয়াল 8 বসাইতে হবে। আবার বসিয়ে দেই, 1 নং এ x ইকুয়াল 8 বসিয়ে এবার আমরা +8 বসাবো, তার মানে হচ্ছে 3 ইন্টু 8 এর কিউব, আর এখানে এটা 0, a 0 b 0, তারপরে থাকবে c ইন্টু আমার 8 ইন্টু হচ্ছে কত থাকবে? 8 + 8, আগের মতোই, একটু পার্থক্য সম্ভবত, যেমন 3 ইন্টু এখানে আগের মতোই 512 আসবে, তারপরে এখানে তোমার হচ্ছে 16 গুণ 8, তার মানে ওই আগের মতোই 128,
সি। অতএব আমার মনে হয় আমরা বুঝে গেছি, তাহলে সি ইকুয়াল আসবে 1536 ডিভাইডেড বাই হচ্ছে 128, মানে হচ্ছে +12। তার মানে বি এর মান -12 আর সি এর মান হচ্ছে +12। তো আমরা মোটামুটি এবিসি এর মান পেয়ে গেছি। এবার আমি একটু মুছে ফেলবো, এখানে আমি এটা মুছে ফেলে তারপরে এবিসি এর মান ইনপুট করবো। তোমরা যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ভিডিও পিছনে নিলেই দেখতে পাবা। আচ্ছা ওকে, আমি মুছে ফেললাম। এবারে দেখো আমরা 1 নং এ এবিসি এর মান বসিয়ে পাই। 1 নং এ এ বি ও সি এর মান বসিয়ে তাহলে আমাদের 1 নং এর লেফট সাইড ছিল 3x3, এখানে ছিল x ইন্টু x প্লাস 8, এখানে x মাইনাস 8। এখন আমাদের ছিল হচ্ছে 3, এই যে 3টা এখানে থেকে যাবে। এ হলো 0 ডিভাইডেড বাই x, এর মান কত বের হলো আমাদের? আমাদের এর মানটা কিন্তু 0 বের হয়ে গেছে, তাই না? এর মান যেহেতু 0, তাহলে আমরা এখানে 0 বসাই দিলাম। প্লাস বি এর মানটা হচ্ছে কত 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 -12 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 8। সি এর মানটা হচ্ছে +12 ডিভাইডেড বাই x মাইনাস 8। ফাইনাল অ্যান্সার যেটা আমাদের আসবে 3 প্লাস, এটা তো স্যার 0ই হয়ে যায়, 3 এখানে প্লাস না দিয়ে আমি -12 ডিভাইডেড বাই x প্লাস 8, আর এখানে +12 ডিভাইডেড বাই x মাইনাস 8। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আর লেফট সাইড এটা আমরা তুলে দিলে হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন সবাই যে আমাদের এই হচ্ছে ফাইনাল অ্যান্সার। এবার তোমরা যারা টেস্ট পেপার বা গাইড ফলো করো, এবার গাইডে মিলিয়ে দেখবা যে ওদের লাস্ট অ্যান্সার এবং আমাদের লাস্ট অ্যান্সার ঠিক আছে কিনা। ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। এবং আজকের এই যে ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে যারা ভয়ে ছিল যে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করব, বইয়ে কিভাবে আছে, গাইডে কিভাবে আছে, এটা তো বুঝি না, এটা আসলে দিব না, কোনো ভয় নাই। আজকে আমি যে কথা বলেছি, যেভাবে বলেছি এভাবেই করবা, সমস্ত ম্যাথ এভাবে করবা, এটা নিয়ে কোনো টেনশন নেই, এটা নিয়ে কোনো ভয় নাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আশা করি সবাই বুঝতে পারছো। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।